বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। ছোট গল্প ধস, রচনা ও পাঠ সৌরভ হাওলাদার। অনেক দিন আগের কথা। বিশাল হিমালয়ের বুকে লোবেসা নামে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম ছিল। সেখানে ছিল একটা বড় কাঠের বাড়ি। 2 তলার এই বড় বাড়িটায় ছিল সরকারি অতিথি নিবাস। আসবাবহীন বড় বড় খালি ঘরগুলো বাড়িটাকে আরও যেন বড় করে দেখাতো। সেই সব দিনে সেখানে কোনো মোবাইল ফোন ছিল না, শুধু সরকারি খবরাখবর দেওয়া নেওয়ার জন্য একটা ফ্যাক্স মেশিন ছিল। পাথরের মোটা পাঁচিল দিয়ে ঘেরা বাড়িটার চারদিকে অনেকখানি খালি উঠোন। পাহাড়ে এতটা জায়গা জুড়ে বাড়ি খুব বেশি দেখা যায় না। বাড়িতে কেউই থাকতো না, এমনকি আশেপাশেও কোনো বাড়িঘর ছিল না। বাড়িটির ধার ঘেঁষে আরও একটু নিচে নামলে পুনাচাংছু নদী। সে নদীর বরফ গলা জল তীব্র বেগে ছোট বড় নানা মাপের পাথর খণ্ডের উপর দিয়ে নাচতে নাচতে ছুটে চলেছে। কি ভীষণ তার শব্দ, কাছে দাঁড়াতে যেন ভয় করে। এই বাড়ির দেখাশোনার ভার ছিল দাওয়ার ওপর। সেই পুরো বাড়ির দেখভাল করত, সকাল থেকে ঝাড়ু মোছা সব কিছু। বেলা 4টে অবধি দাওয়া এইখানে থাকে, তারপর ওর বাড়িতে ফিরে যায়। নদীর ধার দিয়ে খাড়া পাকদণ্ডি ধরে নেমে যেতে হয়, হাঁটা পথে আধ ঘন্টা। রাকেশ দিল্লি থেকে পারো এসে পৌঁছয় তখন অনেক সকাল। এয়ারপোর্টের বাইরে ওর জন্য গাড়ি অপেক্ষায় ছিল। পেম্মা তামাং গাড়ির চালক, রোগাটে গরম, অল্প বয়স। এখানকার অন্যান্য পুরুষদের মতোই পরনে ঘো, হাতে বোনা কাপড়ের তৈরি, খানিকটা আলখাল্লার মতো দেখতে, হাঁটুর ওপর পর্যন্ত তুলে পড়ে। অভিবাসনের সমস্ত ফিরিস্তি মিটিয়ে বাইরে আসতেই পেম্বা সামনে এসে দাঁড়ায়। 2-1 ভারতীয় যাত্রীদের মধ্য থেকে রাকেশকে খুঁজে নেওয়া সহজ। পেম্বা সামনে এসে দাঁড়ায়, কোমর পর্যন্ত ঝুঁকে অভিবাদন জানায়, তারপর 2 হাত জড়ো করে কিছু একটা উপহার দেয়, যেন রাজাকে দেওয়ার নজরানা। রাকেশ হাতে নিয়ে দেখে একটা পানের খিলি। এত সম্ভ্রমের সঙ্গে দেওয়া রাকেশ নির্দ্বিধায় মুখে দেয়। মুখে দিয়েই বুঝতে পারে সিদ্ধান্তটা ভুল, কিন্তু তখন কিছু করার নেই। পেম্বা বলতে থাকে, ওদের ভাষায় এটার নাম দোমা। রাকেশ না চিবিয়ে গালে জমিয়ে রাখে। এর বিকট গন্ধ আর স্বাদ গা গুলিয়ে দেয়। পেম্বার সামনে থু করে ফেলাও যাচ্ছে না। চারিদিকে পাইন, বার্চ, দেবদারু আর নানা রকমের অর্কিড রাস্তা যেন সাজিয়ে রেখেছে। সবুজের প্রশান্তি মাখা হিমালয় এক নিমেষে যে কোনো মানুষের শহুরে ক্লান্তি ভুলিয়ে দিতে পারে। সঙ্গে পেম্বা তার নতুন অতিথিকে আনন্দ দেবার জন্য উদগ্রীব। গাড়ি চালাতে চালাতে একের পর এক নানা রকম দেশি বিদেশি গল্পের ঝুলি নিয়ে বসে। ভোরের বিমান ধরতে রাতের ঘুম বরবাদ হয়েছে, তার উপর সর্পিল পাহাড়ি রাস্তায় গাড়ি ছুটছে। রাকেশের শরীর খারাপ লাগে। পেম্বার কথায় তার মন নেই। মুখের পান সুপুরির মিশ্রণটিও নিজের খেলা দেখাচ্ছে। শেষ পর্যন্ত যখন লোবেসার অতিথিশালায় ঢোকে তখন বিকেল 4:30 বেজে গেছে। সূর্য পাহাড়ের পিছনে কাত হয়ে পড়েছে। তাপমাত্রা খুব দ্রুত নামতে থাকে। পাহাড়ে সন্ধে নামা যেন হঠাৎ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। পেম্বা চাবি নিয়ে এসেছে, তালা খুলে ঘরে ঢোকে। খুব পরিপাটি করে ঘর গোছানো। পাইন কাঠ আর ঠান্ডা হাওয়ার মিশেল একটা অন্যরকম গন্ধ হয়ে নাকে আসে। পেম্বা রাকেশের সুটকেস গুছিয়ে রাখে, তারপর রান্নাঘর, খাবার ঘর, চানঘর সব ঘুরিয়ে দেখায়। হিটার, গিজার, ওয়াটার বয়লার সব চালু করে দেয়। আবহাওয়া এখনো সহনীয়। পেম্বা জানে রাত বাড়লেই পারদ শূন্যের নিচে নামবে।
যথেষ্ট কম্বল আর হিটার ঠিক করে রাখে। স্থানীয় আধিকারিক কুম্বারাই এলেন সন্ধে 6টার সময়। তখন অন্ধকার গাঢ় হয়েছে। হাতে ঝোলানো টিফিন ক্যারিয়ারে রাতের খাবার। কুম্বা বলে, আপনার কেয়ারটেকার দাওয়া আবার কাল সকালে আসবে, কেমন? ও কাল থেকে প্রাতরাশ তৈরি করে দেবে। খানিক কুশল আর রাস্তার খবর বিনিময়ের পর কুম্বা আর পেম্বা ফিরে যায়। পেম্বাও এই গ্রামে ওর কোনো এক তুতো ভাইয়ের সঙ্গে রাত কাটাবে। যাওয়ার আগে গাড়ির চাবিটা রাকেশকে দিয়ে যায়। অতিথিশালার পাঁচিলের ভিতরেই গাড়ি দাঁড় করানো আছে। রাতের খাবারে কোনো আড়ম্বর নেই। ভাত, ডাল, এমাদাসি, চিজ দিয়ে কাঁচা লঙ্কার তরকারি আর মুরগির মাংস। একটা রাত লোবেসায় আসা সারাদিনের যাতায়াতের ধকলে রাকেশ খুবই ক্লান্ত। কম্বলের ভেতর খুব তাড়াতাড়ি ঘুম চলে এলো। অতিথিশালার ওপরে আকাশ ভর্তি নক্ষত্ররাজি, নিচে মেঘের মতো পুঞ্জীভূত পাহাড়ের ঢেউ খেলানো চূড়া। সেই রাতের সাক্ষী রইল অজস্র গাছের সারি আর রাত চড়া পাখির দল। রাকেশ ক্লান্ত, ঘুমিয়ে পড়েছিল। পরের দিন শুরু হলো সুজা দিয়ে। মাখন চা, বাঁশের খোলের ভিতর মন্থন করে এই চা তৈরি করা হয়। দাওয়া এসেছে অনেক সকালে, পরনে পেম্বা বা কুম্বার মতোই ঘো। মুখে চোখে বলিরেখার জটলা। বয়স বোধহয় অতিথিশালার মতোই প্রাচীন। প্রাতরাশে ফ্রায়েড রাইস আর কেওয়াদাসি। কেওয়াদাসি হলো আলু আর চিজ দিয়ে তৈরি তরকারি। এই বানিয়ে আনলো। রাকেশ জিজ্ঞাসা করে, তুমি কতদিন এই অতিথিশালার দায়িত্বে রয়েছ? দাওয়া হাসে। ছোট চোখ আরও যেন বুঝে আসে। হলদেটে দাঁত বার করে হেসে বলে, এটা আমাদের পারিবারিক বাড়ি। আমার বড় ভাই ছিল সিভিল ইঞ্জিনিয়ার, ওরই তৈরি এই বাড়ি। আমার বড় ভাই মারা যাওয়ার পর আমি এই বাড়ির দেখাশোনা করি। সেটা তাও কতদিন আগের কথা? অনেক দিন হলো। সেই যে বছর ভয়ঙ্কর ধস নেমেছিল, দাদা সেই ধসের পাথর পরিষ্কার করতে গিয়েই তো চলে গেল। ও, শুনে খুব খারাপ লাগছে। আমি দুঃখিত। না, ঠিক আছে, এটা তো প্রকৃতির প্রকোপ, আমাদের কোনো হাত নেই। তবে আমাদের পরিবারের প্রথা অনুযায়ী কোনো অপঘাতে মৃত্যু ঘটলে সেই বাড়িতে আর থাকা যায় না। সেই থেকেই আমাদের পরিবারের কেউ আর এই বাড়িতে থাকে না। কথাটা শুনে রাকেশ চমকে গেল। একটু থমকে গিয়ে বলল, তবে আমি কি করে এখানে থাকব? এই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এই প্রথা শুধু আমাদের পরিবারের সদস্যদের ক্ষেত্রেই প্রযোজ্য। আর আমাদের গ্রামে আপনার মতো বাইরে থেকে আসা অতিথিকে রাখার মতো কোনো হোটেল বা বাড়ি কিছু নেই। পুনাচাংচু নদী দুটি জেলা ওয়াংদি ফোরদং আর পুনাখার মাঝ বরাবর বয়ে চলেছে। জঙ্গল পাহাড় যেমন হয়, শুধু পাখির ডাক, নদীর জলের শব্দ আর পাইনের ডালপালার মধ্যে দিয়ে তীব্রভাবে বয়ে চলা বাতাস। প্রকৃতি যেন অকৃপণ অলংকার সাজিয়ে বসে আছে। রাকেশের এইসবের দিকে নজর দেওয়ার সময় হয়নি। লোবেসা পৌঁছানোর পরদিন সকাল থেকেই নিজের কাজে নিমগ্ন হয়ে পড়ে। ও জানে যে কাজে এসেছে সেটা শেষ করে তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট জমা দিলে পরের ধাপের কাজ শুরু হবে। প্রতিদিন সকাল থেকে বিকেল অবধি
জঙ্গলের ভিতর দিয়ে নদীর বাঁকে বাঁকে মাপঝোঁক নেওয়া চলে, আর অঙ্ক কষে কষে বার করতে হয় কোথায় কিভাবে নতুন সভ্যতার পত্তন হবে। কর্মবহুল কটা দিনের সেদিন ছিল শেষ। কুম্বারাই এসে রাকেশকে জানালো যে আজ রাতে রাকেশের সম্মানে একটা নৈশভোজের আয়োজন করেছে। এখানকার সব কর্মচারী রাকেশের সঙ্গে কটা দিন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, তাদের সকলকেই নিমন্ত্রণ করা হয়েছে। নৈশভোজের আয়োজন সাদা সিধা, মোটা লাল চালের ভাত, ডাল, এমাদাসি, দুরকম মাংস আর স্থানীয় ভাটিখানায় প্রস্তুত মদ। এছাড়া বাড়িতে তৈরি মদ আরাও আছে। নিমন্ত্রিতদের মদ্যপানেই বেশি আগ্রহ দেখা গেল। রাকেশও কৌতূহলে আরার স্বাদ নিল। সামাজিক স্তরবিন্যাসের সঙ্গে আরার স্বাদ পাল্টে যায়। বিত্তশালী পরিবারে প্রস্তুত আরা হয় আভিজাত্যপূর্ণ, তার পরিবেশনেও থাকে বিশেষ মর্যাদা। রাত 8:30 নাগাদ পান ভোজন শেষ হলো। পাহাড়ি গ্রামে এই সময়টাই বেশ গভীর রাত। রাকেশের কাজ শেষ হয়ে গেছে, তাই সেই রাতেই সে পারো চলে যেতে চাইল, যাতে পরের দিন সকালের উড়ানে দেশে ফিরতে পারে। শুনে কুম্বা রায় সহ অন্যান্য সহকর্মীরা প্রতিবাদ করে ওঠে। এমন রাতে এতটা গাড়ি চালিয়ে যাওয়া একটু বেশি দুঃসাহসিক হয়ে যাবে। রাকেশ অবাক হয়ে যায়। পারো থেকে দিল্লি যাওয়ার জন্য দিনে একটাই উড়ান আছে, তাও হয়তো রোজ চলে না। কাল সকালেরটা ধরতে না পারলে আবার একটা দুটো দিন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা। রাকেশ তবুও বিষয়ের গুরুত্ব বোঝার চেষ্টা করে। কুম্বাকে জিজ্ঞেস করে, আমায় আটকাতে চাইছেন কেন? রাস্তা কি খুব বিপজ্জনক? মানে কোনো চোর ডাকাতের ভয় আছে? শুনে কুম্বা হেসে ফেলে। চোর ডাকাতের ভয় আপনি পাহাড়ের কোথাও পাবেন না। শুনে রাকেশ অবাক হয়ে বলে, তাহলে? রাকেশের গাড়ির চালক পেম্বাও ছিল সেই ভোজের আসরে। রাকেশ লক্ষ্য করে পেম্বা মিটমিট করে হাসছে। সেই দেখে রাকেশ পেম্বাকে জিজ্ঞেস করে, তোমার কি রাতে গাড়ি চালাতে অসুবিধে হয়? শুনে পেম্বা বলে, হ্যাঁ না স্যার, সেসব কিছু নয়। সবাই অন্য কারণে রাতে গাড়ি চালানোর জন্য নিষেধ করছেন। আসলে এই রাস্তায় রাতে তাঁরা আসেন কি না? কারা? যাদের দেখে আমরা ভয় পেতে পারি। তুমি কি ভূত প্রেতের কথা বলছো? হতে পারে। তাহলে তো আমার উৎসাহ আরো বেড়ে গেল। চলো আমরা রওনা দিই। তোমার কি আপত্তি আছে? পেম্বার অল্প বয়স, তাকে কেউ ভীতু ভাববে সেটা চায় না। ঘাড় কাত করে সম্মতি জানায়। এসবের পর আর কারো তেমন কিছু বলার থাকে না। সবাই রাকেশকে বিদায় জানায় আর শুভযাত্রা কামনা করে। রাকেশ চট করে গেস্ট হাউসে আসে, নিজের জিনিসপত্র গুছিয়ে পারোর পথে যাত্রা শুরু করে। তখন রাত 9:30 হয়ে গেছে। লোবেসা থেকে গাড়ি ছাড়ার আধ ঘন্টার মধ্যে মুষলধারে বৃষ্টি নামল। গাড়ির সামনের কাছে খুব জোরসে ওয়াইপার চলতে থাকে। তা সত্ত্বেও রাস্তা তেমনভাবে দেখা যাচ্ছে না। পাহাড়ি রাস্তা, প্রতি মুহূর্তে বাঁক। বড় বড় শতাব্দ প্রাচীন গাছ, তাদের ডালপালা আর সেই ডালপালায় লেগে থাকা ঘন অর্কিডের জাল নিয়ে দাঁড়িয়ে রাকেশের একটু হলেও অনুশোচনা হতে থাকে। শুধু নিজের নয়, পেম্বাকেও এই তুমুল বিপর্যয়ের মধ্যে এনে ফেলেছে। স্থানীয় মানুষদের কথা শুনলেই বোধহয় ভালো হতো। এরা এই পাহাড়ের মানুষ, এখানকার জীবন রীতির সঙ্গে ওয়াকিবহাল। রাকেশ বাইরের জগতের নিয়ম জোর করে এখানে খাটাতে চেয়েছে। রাস্তার দুধারে কোনো বাড়ি ঘর চোখে পড়ছে না। একটা দুটো গুমটি দোকান যা ছিল
এই দুর্যোগের রাতে ঝাঁপ ফেলে চলে গেছে। গাড়ির ছাদে এক টানা বৃষ্টিপাতের শব্দ। শেষ পর্যন্ত একটা পাহাড়ের গায়ে খানিক চওড়া জায়গা পেয়ে গাড়ি দাঁড় করায় পেম্বা। কারণ জলের তোড়ে সামনে সত্যিই কিছু দেখা যাচ্ছে না। হেডলাইটের আলো নিভিয়ে হলুদ পার্কিং বাতি জ্বালিয়ে রাখে। সেই অদ্ভুত পাহাড়ি আঁধারে 4টি হলুদ আলো ক্রমাগত নিভতে জ্বলতে থাকে। গাড়ির ভেতর হিটার চলছে। রাকেশ একবার ভাবে পেম্বার কাছে সরি বলবে। ঠিক তখন পেম্বার পাশের জানালায় কেউ আঙুল দিয়ে ঠক ঠক করে শব্দ করে। দুজনেই চমকে ওঠে। বাইরের বৃষ্টি ধারায় আর ভেতরের জলীয় বাষ্পে জানালাগুলো সব ঝাপসা হয়ে আছে। তার ভেতর থেকে আবছা আলোয় বোঝা যাচ্ছে কেউ একজন ছাতা মাথায় দাঁড়িয়ে। পেম্বা হালকা করে তার জানালা একটু নিচে নামায়। সেই ফাঁক দিয়ে মুহূর্তে জলের ছাট আর ঠান্ডা হাওয়া ভেতরে ঢোকে। জানালার ওপাশে একজন স্থানীয় মানুষ দাঁড়িয়ে। সে পেম্বার ভাষাতেই ওকে কিছু বলে। পেম্বা ঘাড় ঘুরিয়ে রাকেশকে সে কথা অনুবাদ করে বলে, 2 জন মহিলা আছে, তাদের পারও যেতে হবে, আমাদের কাছে লিফট চাইছে। রাকেশ হাঁফ ছাড়ে। এতটা নিরীহ কিছু ভাবতে পারেনি। রওনা হবার আগে সবার সতর্কতা, তারপর এমন ভয়ঙ্কর দুর্যোগের আবহ, সব মিলিয়ে রাকেশ কয়েক মুহূর্তের মধ্যে অনেক কিছু ভেবে ফেলেছিল। পাহাড়ে গাড়ি ঘোড়া কম চলে, বিশেষত রাত বিরেতে তো চলেই না। আপদে বিপদে স্থানীয় মানুষ পথ চলতি গাড়ির কাছে সাহায্য চায়, আর গাড়ি চালকরাও নির্দ্বিধায় তাদের তুলে নেয়। রাকেশ লিফট দেওয়ার প্রস্তাবে রাজি হয়ে যায়। ওদের গাড়িটা একটা বিরাট ল্যান্ড ক্রুজার, অনেক জায়গা, পিছনে অনায়াসে আরো বেশ কয়েকজনের জায়গা হয়ে যেতে পারে। অনুমতি মেলা মাত্র 2 জন মহিলা হুড়মুড় করে পিছনের দরজা দিয়ে গাড়িতে উঠে পড়ে। ওরা ভিতরে ঢুকতেই একটা তীব্র গন্ধ গাড়িতে ছড়িয়ে পড়ে। রাকেশ বুঝতে পারে দুজনেই সম্পূর্ণভাবে নেশা করে আছে। হয়তো এই গাড়িতে তোলার প্রস্তাবটাও পরবর্তী সময়ে ভুল প্রমাণিত হবে। এই ভয়ে রাকেশ চোখ বোঝে। পেম্বা বলে, স্যার, এদের তুলে নিয়ে খুব ভালো করেছেন। রাকেশ বলে, এই ভয়ঙ্কর বৃষ্টিতে মানুষের পাশে দাঁড়ানো তো ভালো কাজ। শুধু ভালো কাজ বলে নয়, এর আরো উপকারিতা আছে। মানে? এমন সফরে যত বেশি লোক থাকবে তত ভালো। কেন এমন বলছো? এই ধরনের সফরে যত বেশি মানুষ সামিল হয় ততই মঙ্গল। কেন এ কথা বলছো? বেশি জীবিত মানুষের শুভকামনা একসাথে এলে না অশরীরী প্রভাব কম হয়। আধুনিক শিক্ষায় শিক্ষিত রাকেশ দেশ বিদেশে নিজের পারদর্শিতার জন্য সমাদৃত। এই কথার জবাব দিতে পারত, কুসংস্কার আর অন্ধবিশ্বাসের বিরুদ্ধে যুক্তি দিয়ে বোঝাতে পারত, কিন্তু এই মুহূর্তে চুপ করে থাকাই শ্রেয় মনে করে। পেম্বাকে তার আজন্ম লালিত বিশ্বাস নিয়ে থাকতে দেয়। কিছুক্ষণের মধ্যে বৃষ্টির দাপট কমে আসতে থাকে। পিছনে যে 2 জন মহিলা উঠেছিল প্রত্যেকের নাসিকা গর্জন শোনা যাচ্ছে। ওদের শরীর থেকে তীব্র গন্ধ আসছিল, তা যেন এই কিছু সময়ের মধ্যে অনেকটাই সহনীয়। পেম্বা গাড়ি চালাতে শুরু করে। ঘণ্টাখানেক চলার পর পেম্বা আবার গাড়ি দাঁড় করায় এবং সামনের বাতি দুটো নিভিয়ে দেয়। রাকেশের খানিক ঝিমুনি এসেছিল। গাড়ি থেমেছে বুঝতে পেরে সজাগ হয়।
কারণ জিজ্ঞাসা করতে গিয়ে হতভম্ব হয়ে যায়। রাস্তার উপর এক ঝাঁক হরিণ দাঁড়িয়ে রয়েছে। অবাক হয়ে রাকেশ নিজের দরজা খুলে বাইরে বেরোনোর চেষ্টা করে। নিঝুম রাতে সেই সামান্য শব্দ পাওয়া মাত্রই হরিণের দল মুহূর্তের মধ্যে লাফিয়ে লাফিয়ে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। তাদের স্প্রিংয়ের মতো লাফিয়ে ওঠার এক অসামান্য তরঙ্গের রেশ থেকে গেল। রাকেশ গাড়ির বাইরে এসে মুগ্ধ হয়ে যায়। বর্ষার মেঘ কেটে আকাশ পরিষ্কার। সাদা সাদা পুঞ্জ পুঞ্জ মেঘ নেমে এসে জমা হয়েছে খাদের ভিতর, যেন সারাদিনের কর্মব্যস্ততার পর ঘরে ফিরে আসা এক ঝাঁক সাদা পালকের পাখি। দুদিকের প্রপিতামহ গাছেদের ফাঁক দিয়ে উজ্জ্বল চাঁদের আলো এই সুমহান হিমালয়ের এক প্রত্যন্ত পাহাড়ি পথে অলৌকিক পরিমণ্ডল তৈরি করেছে। ও যেন চেনা কোনো পৃথিবীতে নেই, অনন্ত আলোকের উদ্ভাসে উদ্ভূত কোনো এক অনির্বচনীয় মানুষ লোক রাকেশের মনকে আবিষ্ট করে তোলে। মনে মনে এই নৈশ ভ্রমণের সিদ্ধান্তকে বাহবা জানায়। সেই চাঁদের আলোতে কিছু পল কাটানোর পর রাকেশের শীত বোধ শুরু হয়। গাড়ির উষ্ণতার বেষ্টনীতে ফিরে এলে পেম্বা আবার গাড়ি চালাতে শুরু করে। কয়েক কিলোমিটার যাওয়ার পর পেম্বাকে আবার গাড়ি থামাতে হয়। রাকেশ ততক্ষণ পারিপার্শ্বিকের ঘোরের মধ্যেই ছিল। হঠাৎ বুঝতে পারে সব স্থবির হয়ে আছে। পেম্বাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? পেম্বা খানিক অপরাধীর গলায় বলে, আমার একটু ঘুম ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমিয়ে নিতে চাই। আমায় আধ ঘন্টাটা বাদে জাগিয়ে দেবেন কেমন? পেম্বার কথা শুনে রাকেশের কষ্ট হয়। সত্যি ছেলেটার কথাও একেবারে ভাবেনি। আজ রাতে না এলেই বোধহয় ভালো হতো। ওর জন্য বেচারা পেম্বার ঘুম বিঘ্নিত হলো। কিন্তু রাকেশ নিজের সময় বাঁচাতে চাইছিল, সেটা তো দোষের নয়। হাত ঘড়িতে সময় দেখে, উড়ানের সময় এখনো অনেকটা দেরি। পেম্বা অনায়াসে কিছু সময় ঘুমিয়ে নিতে পারে। অন্তত ও যে ক্লান্তির কথা মুখ ফুটে স্বীকার করেছে এ ভেবেই ভালো লাগলো। এই অবস্থায় জোর করে গাড়ি চালাতে গিয়ে আরো বড় বিপদের সম্মুখীন হতে পারত। রাকেশ গাড়ির বাইরে বেরিয়ে আসে, আড়মোড়া ভাঙে। সেই দুই মহিলা পিছনের আসনে পাথরের মতো ঘুমিয়ে। এখন পেম্বাও ওদের মতো ঘুমিয়ে পড়ল। বাইরে বেশ ঠান্ডা, গাড়ির ভিতর থেকে বোঝা যায় না। আবার গাড়ির কাছে ফিরে এসে নিজের শীতের মোটা জ্যাকেটটা বার করে নেয়। তারপর রাস্তার ধার দিয়ে সামনের দিকে হাঁটতে থাকে। কয়েক মিনিট হাঁটার পর সামনে একটা বাঁক। সেটা ঘুরেই লক্ষ্য করে বিরাট ধস নেমেছে। বড় বড় পাথরের চাই, শিকড় উল্টানো গাছ সব পড়ে আছে। দুটো বুলডোজার ইতিমধ্যেই কাজ করছে। তাদের হেডলাইটের আলোতে ক্ষতিগ্রস্ত এলাকাটা দেখা যাচ্ছে। রাকেশ ভাবল, ভালো সময়ই পেম্বা ঘুমোতে চেয়েছে। এমনিতেও এই ধস পরিষ্কার না হওয়া পর্যন্ত রাস্তা খুলবে না। একজন ঘোর পরিহিত মানুষ একটা বড় টর্চ নিয়ে রাস্তা পরিষ্কারের কাজ তদারক করছে। এই মুহূর্তে অন্য কোনো গাড়িও চোখে পড়ছে না। রাকেশ একটু দূর থেকে তাকিয়ে সেই কর্মকাণ্ড দেখতে থাকে। মোটামুটি একটা গাড়ি যাওয়ার মতো রাস্তা খালি হয়েছে। হঠাৎ সেই তদারককারী মানুষটি একটি ছোট বাঁশি বার করে তীব্র স্বরে বাজাতে থাকে। সম্ভবত বুলডোজারে কর্মরত চালকদের কোনো সংকেত পাঠাচ্ছে, আর হাতের টর্চের আলো দেখিয়ে ওদেরকে ইশারা করছে চলে যাওয়ার জন্য। লোকটিকে দৃশ্যত বেশ উত্তেজিত দেখাচ্ছে। এই উত্তেজনার ভিতরে রাকেশের উপস্থিতি ওর নজরে আসে। তক্ষুনি লোকটি রাকেশের কাছে আসে এবং রাকেশকেও এই জায়গাটা থেকে আরো দূরে চলে যেতে বলতে থাকে। ভদ্রলোক কাছে আসাতে রাকেশ নিজের থেকে আলাপ করে বলে,
অনেকটাই তো পরিষ্কার হয়ে গেছে, আমরা কি এবার গাড়ি নিয়ে পার হতে পারি? কথাটি শুনে ভদ্রলোক যেন ক্ষেপে উঠল, দুহাত দিয়ে এই জায়গাটা ছেড়ে যেতে নির্দেশ দিতে থাকে। রাকেশ বাধ্য হয়ে লোকটির সঙ্গে পা মিলিয়ে ঘটনাস্থলের উল্টো দিকে যেতে আরম্ভ করে। প্রায় 500-600 মিটার দূরে চলে এসে ওই জায়গাটার দিকে তাকিয়ে থাকে। সমস্ত চরাচরে এক অসম্ভব নীরবতা। চাঁদ পাহাড়ের পিছনে ঢলে পড়েছে। অজস্র তারা তাদের সলমাজুরির ঝিকমিকে উজ্জ্বলতা নিয়ে গোটা আকাশকে সাজিয়ে রেখেছে। ঘণ্টাখানেক আগের সেই অলৌকিক চাঁদের আকাশের মতো আর এখন নয়। সারিবদ্ধ গাছেরা এখানে বেশ খানিকটা দূরে আকাশকে যেন খোলা জায়গা করে দিয়েছে তার পেলব মায়ার আঁচল বিছিয়ে দিতে। বিশাল বিশাল পাহাড়ের শিখরগুলি যেন সারাদিনের ধুলো খেলার পর দস্যিরা যেমন শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, তেমনি ঘুমিয়ে আছে। এই ধস নামা জায়গা থেকে অনেকটা নিরাপদ দূরে টিলার ওপর বসে এই অসামান্য নৈঃশব্দের স্বাদ নিতে থাকে রাকেশ। বুলডোজারগুলোও সরে গেছে, কিন্তু রাকেশের মন অশান্ত হয়ে উঠেছে। আগামীকাল উড়ানের আগে পৌঁছতে হবে। পাশের তদারককারী মানুষটি বোধহয় কিছু বুঝতে পারল। আপনি এখানে শান্ত হয়ে বসুন, এই জায়গাটা সম্পূর্ণ নিরাপদ। কিন্তু আমায় যে ভোরের উড়ান ধরতে হবে। লোকটি হাসল, তারপর অদ্ভুত ভঙ্গিতে বলে, একেবারে না পৌঁছতে পারার চেয়ে একটু দেরি হওয়া তো ভালো নাকি? হ্যাঁ, মানে জায়গাটা সংবেদনশীল হয়ে আছে, একবার মাটি কাঁপলেই সবটা থেমে যায় না। কিন্তু আপনি তো অনেকটাই পরিষ্কার করে ফেলেছেন, অন্তত একটা গাড়ি তো অনায়াসে পার হয়ে যেতে পারে, তাই না? পাহাড় অত সহজ অঙ্কে চলে না। আপনাকে অনুভব করতে হবে পাহাড় কি বলতে চাইছে। রাকেশ খানিক বিভ্রান্ত হয়ে গেল। এখন আপনি পাহাড়ের কি অনুভব করছেন? ঠিক কি বলতে চাইছে? হালকা পেলব তারাদের আলোতে রাকেশ লোকটিকে দেখার চেষ্টা করে। মুখে অজস্র বলি রেখা, তার মধ্যে যেন মনে হয় লোকটিকে আগে এসে কোথাও দেখেছে। কিছুতেই মনে করতে পারছে না কোথায়। শুধু ওর চোখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। একটা দমকা হাওয়া ভেসে আসে। দূরের সেই পাইন গাছগুলোর পাতার ভিতর শিরশিরে ধ্বনি অবিকল অনুভূত হয়। সেই শব্দের সঙ্গে তাল মিলিয়ে লোকটি বলে চলে, আপনি এই পাহাড় দেশে একজন ছিলিপ, মানে বিদেশি। আপনার জানার কথা নয়, কিন্তু আমরা জানি। এই পাহাড় আমাদের মা, মায়ের কোলে আমাদের জন্ম, খেলাধুলো আর বেড়ে ওঠা। আমরা মাকে বুঝতে পারি। তোমায় আমি মায়ের গল্প বলবো। রাকেশ আলতো করে মাথা নাড়ায়। লোকটি বলে, আমার নাম ফুব দর্জি, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, রোড ডিপার্টমেন্টে কাজ করি। হ্যাঁ, গত 25 বছর ধরে আমার কাজ ধস পরিষ্কার করা। যেখানে ধস নেমে রাস্তা বন্ধ হয় সেখানেই আমি পৌঁছে যাই, আর রাস্তা মেরামত করে আবার কত তাড়াতাড়ি যান চলাচলের যোগ্য করে তোলা যায় সেটাই আমার লক্ষ্য। আমি পাহাড়ের নাড়ির স্পন্দন বুঝতে পারি। এই বিশাল বিশাল পাথরের চাই, এই গাছ পাতা, ছোট ছোট নুড়ি, সব দৃশ্য বা অদৃশ্য আত্মারা, এরা সবাই জেগে আছে। শুধু জেগেই নয়, প্রতিনিয়ত আমাদের সঙ্গে সংযোগ স্থাপন করে চলেছে। সেই সংকেত বুঝতে হলে আমাদেরকে বিনীত হতে হবে, নম্র হতে হবে।
এই বিশাল হিমালয়কে মনের মধ্যে মায়ের উচ্চতায় বসাতে হবে। অথচ আমরা কি করছি? নির্দয়ভাবে প্রতিদিন আমাদের নিজেদের রাস্তা তৈরি করছি। এটা ঠিক নয়। সভ্যতার আদি পর্ব থেকে এই পাহাড়, এই প্রকৃতি আমাদের ধারণ করে, পালন করে, রক্ষা করে। প্রতিদানে তাকে আঘাত করা আমাদের কখনোই উচিত নয়। মানুষ বুঝতে চায় না, এজন্য আমাদেরই নাকাল হতে হবে, খুব বড় মূল্য চোকাতে হবে। এই ধরনের ধস খুব বিপজ্জনক। এখন কোথাও কোনো বর্ষা নেই, অথচ ধস নামছে। এটা পাহাড়ের রাগের প্রকাশ। রাকেশ খুব মন দিয়ে ফুব দর্জির কথা শুনছিল, পাশাপাশি এও বুঝতে পারছিল ক্রমে তার ভোরের উড়ান ধরার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। এই বিনিদ্র রাত্রির মাঝখানে একটা গাড়িতে 3টি নিদ্রিত প্রাণীর কথা ভেবে রাকেশের আরও অস্বস্তি হতে থাকে। তাই আবার জিজ্ঞাসা করে, সবই তো বুঝলাম, কিন্তু আমরা কখন বেরোতে পারবো? পাহাড় যতক্ষণ না আমাদের অনুমতি দিচ্ছে ততক্ষণ আমরা যেতে পারবো না। সেই অনুমতি বুঝবো কি করে, যখন আপনারা অনেকটাই পরিষ্কার করে ফেলেছিলেন? অধৈর্য হবেন না, পরমেশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। পরমেশ্বর? তিনি এর মধ্যে কোথা থেকে আসছেন? ফুব দর্জি আঙুল তুলে পাহাড়ের চূড়া দেখিয়ে বলে, তিনি তো সব সময় আছেন। এই যে সুউচ্চ পাহাড়ের শিখর, এরাই তো সেই পরমেশ্বরের কৃপার প্রতিচ্ছবি। তার সামনে আমাদের নতজানু হতে হবে। কিন্তু আমার তো উড়ান ছুটে যাবে। তদারককারী ফুব দর্জি রাকেশের কথার আর কোনো উত্তর দিল না। সামান্য হেসে ঢালুর দিকে খুব হালকাভাবে হেঁটে চলে গেল। গোটা একটা আকাশের নিচে রাকেশ অনুভব করল ও যেন একাই জেগে আছে। চালুনির মতো অসংখ্য ফুটো হয়ে যাওয়া নীলচে আকাশ, চুঁইয়ে পড়ছে আলো। তার নিচে গোটা পৃথিবীতে শুধু রাকেশ। সে যেন একা মানুষ। হাজার হাজার কীট পতঙ্গ, গাছপালা সকলেই এই রাতে রাকেশের কাছে যেন কৈফিয়ত চাইছে। সৌরজগতের একমাত্র প্রাণপ্রাপ্ত গ্রহের প্রতিনিধি হিসেবে সব মানুষের কৃতকর্মের জন্য তারা আজ রাকেশকেই বেছে নিয়েছে। কত প্রাণী বাসচ্যুত হয়েছে মানুষ বাস করবে বলে। কত শত গাছ কাটা পড়েছে মানুষের রাস্তা তৈরি হবে বলে। মানুষের ওষুধ তৈরির জন্য কত গিনিপিগ প্রাণ দিচ্ছে। কত কোটি মুরগি, মাছ, আরো কত প্রাণী মানুষের আহার জুগিয়ে চলেছে প্রতিদিন, প্রতিনিয়ত। সব মানুষের এই দায়ভার একা আর কতক্ষণ নেওয়া যায়? হাঁটতে হাঁটতে রাকেশ ওদের গাড়ির কাছে ফিরে আসে। বিশালকায় সাদা ল্যান্ড ক্রুজার গাড়িটা একা সেই পাহাড়ের বাঁকে দাঁড়িয়ে আছে। আর অনেক উঁচুতে পাহাড়ের গায়ে সার দেওয়া প্রার্থনার মন্ত্র লেখা পতাকা টানানো। অনবরত হাওয়ার দোলায় তারা পথ করে উঠছে। প্রত্যেকটি পতাকায় লেখা পবিত্র মন্ত্রগুলো মানুষের ভালোর জন্য, সভ্যতার ভালোর জন্য বাতাসের ভিতর মিশে যাচ্ছে। আর মন্ত্রপুত বাতাস ছুঁয়ে যাচ্ছে পাহাড়ের ঢালে বসত করা মানুষের শরীরে, মনে, দৈনন্দিন জীবন যাপনে। চারিদিকের অনেক হইচই শুনে রাকেশের ঘুম ভাঙে। চোখ খুলে বুঝতে পারে আলো ফুটে গেছে। গাড়িতে ও একাই রয়েছে। পেম্বা আর পিছনে বসা মহিলা দুজনও নেই। হয়তো ওরা নেমে এদিক ওদিক রয়েছে।
আশেপাশে অনেক লোকজন ব্যস্ত সমস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। পাহাড়ের ঢাল বেয়ে লোকজন উঠছে নামছে। কয়েকজন উর্দিধারী সেনা রাস্তা পরিষ্কার করছে। বুলডোজার নিয়ে কাজ চলছে। নানা রকমের আওয়াজে ভরে আছে চারপাশটা। রাকেশ গাড়ি থেকে নামে। সামনের দিকে তাকিয়ে ওর হাড় পর্যন্ত কেঁপে ওঠে। মাত্র 1 কিলোমিটার দূরে প্রায় অর্ধেক পাহাড়, তার গাছ, পাথর, মাটি সব কিছু উপর থেকে নেমে এসেছে আর সমস্ত কিছু গুড়িয়ে দিয়ে নিচে খাদের ভেতর চলে গিয়েছে। এই দৃশ্য দেখে অনায়াসে ঘটনার তীব্রতা অনুভব হয়। ওদের গাড়ির পিছনে আরো অজস্র গাড়ির লম্বা লাইন লেগে গিয়েছে। একজন সেনা কিছুটা দূরে দাঁড়িয়ে পায়ে পায়ে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কাল রাতের কাজ করার পর আবার আজ ধস নেমেছে? লোকটি অবাক হয়ে জানতে চায়, কোন কাজ? কেন, রাতের ধস পরিষ্কার করার কাজ? আমাদের রাতে কাজ করার মতো সামর্থ্য নেই, আমরা শুধু দিনের আলোতেই কাজ করতে পারি। রাতে কোনো আলোর ব্যবস্থা থাকে না, বুলডোজারও পাওয়া যায় না। কিন্তু রাতে যে ধস পরিষ্কার করতে দেখলাম, অসম্ভব, এই ধস খানিক আগেই ঘটেছে, তখন আলো ফুটবে ফুটবে করছে, আমরা খবর পেয়েই তো বুলডোজার পাঠাতে একটু সময় লেগেই গেল। আমাদের সবচেয়ে কাছাকাছি যে উদ্ধার কেন্দ্রটি আছে সেটা প্রায় 15 কিলোমিটার দূরে, আর সেখানেই এই বুলডোজারগুলো থাকে। রাকেশের মনে কুয়াশা কাটতে চায় না। ও জটলার ভেতর পেম্বাকে খুঁজে বার করে, রাতের কথা শোনায়। পেম্বাকে জিজ্ঞাসা করে, কাল রাতে তুমিও তো সেই তদারককারী কর্মকর্তাকে দেখেছ? পেম্বা অবাক হয়, কোন কর্মকর্তা? আর আমি কি করে দেখব, আমি তো ঘুমিয়ে পড়লাম। তুমি যখন গাড়ি দাঁড় করালে ও তখন ওইখানটাতেই কাজ করছিল, দেখোনি? আসলে আমার শরীরটা ভালো লাগছিল না, তাই একটু ঘুমানোর জন্য গাড়ি থামিয়েছিলাম। হঠাৎই রাকেশের মনে পড়ল, গত রাতে কেন লোকটিকে খুব চেনা চেনা লাগছিল। ও বলল, আরে লোকটাকে অনেকটা আমাদের ওই গেস্ট হাউসের কেয়ারটেকার দাওয়ার মতো দেখতে ছিল। শুনে পেম্বা চমকে উঠল, বলল, ফুক দর্জি? একেবারে ঠিক, লোকটা ওই নামই বলেছিল, ওর নাম ফুক দর্জি। পেম্বা একটু থেমে বলল, হ্যাঁ, ফুক দর্জি, দাওয়ার বড় ভাই। কিন্তু কি সাংঘাতিক। কেন সাংঘাতিক কেন? উনি আমার সঙ্গে কত গল্প করলেন, পাহাড়ের গল্প শোনালেন। তুমি জানো তুমি কার সঙ্গে গল্প করেছ? ওই গল্পগুলো কার জীবনের কথা? রাকেশের কথা আটকে যায়। রাকেশ তাকিয়ে থাকে। অনেক দূরে পাহাড়ের চূড়া ডিঙিয়ে সূর্য তখন অনেকটা উঠে পড়েছে। রাকেশ আরো কিছু বলবে ভাবছিল, একটা দমকা হাওয়া যেন কথাগুলো ওর মুখের থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল। এতক্ষণ শুনলেন ছোট গল্প ধস। রচনা ও পাঠ সৌরভ হাওলাদার। বলা না বলার জগতে এমন নানা কাহিনীর হদিশ থাকছে। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।